হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। লাস্ট ক্লাসগুলোতে আমরা পলিটির প্রিএমবেল টপিক শেষ করেছি। তার পাশাপাশি যে কনস্টিটিউশনের আর্টিকেল 1 to 4 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে আলোচনা করেছি। তারপরে আর্টিকেল 5 to 11 যেখানে আমরা সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করেছি। সো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কি, যে ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ আর্টিকেল 12 to 35 পর্যন্ত যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে, এর মধ্যেই আমরা দেখব কি, যে আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, এটা কত নম্বর পার্টে রয়েছে, পার্ট 3-তে রয়েছে। ফান্ডামেন্টাল রাইট বিষয়টা কি, সেই সমস্ত কিছুই কিন্তু এই ক্লাসে আমরা আলোচনা করব। ক্লাস শুরু করার পূর্বেই, যেমনটা প্রত্যেক ক্লাসেই তোমাদেরকে অ্যানাউন্স করা হয়েছে, যে আমাদের অ্যাডমিশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর প্রগতি 3.0 ব্যাচ, যেটা আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি, এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ ফ্যাসিলিটি, সেটা অলরেডি এখানে মেনশন রয়েছে। দেখে নিতে পারো, পুরো কোর্সটাই কিন্তু 1799 তোমরা পেয়ে যাচ্ছ। সো যারা এখনো এনরোল করোনি, তোমরা শীঘ্রই এনরোল করে নিতে পারো। চলো ক্লাসের যে টপিক, সেটা আমরা স্টার্ট করি। সো ফান্ডামেন্টাল রাইট বিষয়টা কি, অর্থাৎ মৌলিক অধিকারগুলো কি। তো মৌলিক অধিকারগুলো হলো এমন কিছু রাইটস, যে সমস্ত রাইটস যদি ভায়োলেশন হয়ে যায়, ঠিক আছে, সেই সমস্ত রাইটস গুলো, যে সমস্ত রাইটস গুলো ভায়োলেশন হয়ে গেলে আমরা ডিরেক্ট আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারি। আর 226 আর্টিকেল, অর্থাৎ 226 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্টে যেতে পারি। বেসিক্যালি সেগুলোই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট। সো চলো আমি তোমাদেরকে এখানে শর্টস এন্ড নোট করিয়ে দিই। তো ফার্স্টলি আমরা কি আজকে দেখবো, যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে দেখবো, ঠিক আছে। এটা যদি বলি, তো কত নম্বর পার্টে রয়েছে, পার্ট পার্ট 3, 3 নম্বর পার্টে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, ঠিক আছে। আমরা যেমন দেখেছি আর্টিকেল 1 to 4, যেটা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সেটা কত নম্বর পার্টে রয়েছে, পার্ট 1-এ রয়েছে, তাই না। যেমন সিটিজেনশিপ, সেটা পার্ট 2-এ রয়েছে কত নম্বর আর্টিকেল অনুযায়ী, কত নম্বর আর্টিকেলের মধ্যে, 5 to 11 আর্টিকেলের মধ্যে। সেটা এখানে দেখেছি আমরা সিটিজেনশিপ চ্যাপ্টারে। সেখানে আমরা দেখেছিলাম মোড অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, যেটা 5 ভাবে হতে পারে। সো যারা ক্লাসটা দেখোনি, সেই লাস্ট ক্লাস সিটিজেনশিপ সম্পর্কে রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবে তোমরা। তারপরে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে যে আর্টিকেল গুলো যদি বলি, আর্টিকেল গুলো কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, 12 থেকে 35 নম্বর পর্যন্ত যে সমস্ত আর্টিকেল গুলো বেসিক্যালি, সেগুলোই ফান্ডামেন্টাল রাইট। সো ফান্ডামেন্টাল রাইট বিষয়টা কি, আশা করি তোমরা বুঝতে পারলে। আর নেক্সট ক্লাসগুলো যখন আমরা প্রত্যেকটা আর্টিকেল অনুযায়ী এক এক করে পড়বো, তখন আরো ডিটেলসলি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে ফান্ডামেন্টাল রাইট গুলো কি কি, আমাদের অধিকারগুলো কি কি রয়েছে, আমাদের কনস্টিটিউশনে কি ধরনের অধিকার একটা নাগরিককে, একটা সিটিজেনকে দেওয়া রয়েছে। কিছু কিছু এমন রাইটস রয়েছে যেগুলো আমাদের নন সিটিজেন, ফরেনার, তারাও কিন্তু এনজয় করতে পারে। সেগুলো কি কি, সেগুলো কিন্তু আমরা এক এক করে দেখবো। সো ফান্ডামেন্টাল রাইট জানার আগে আমাদেরকে জানতে হবে যে এই রাইটটা আমরা কোথা থেকে নিয়েছি বেসিক্যালি। এটাও কিন্তু এক্সামে কোশ্চেন এসে থাকে। এটা সোর্সটা কি বেসিক্যালি, যদি আমি সোর্সের কথা বলি, সোর্সটা কি, ফান্ডামেন্টাল রাইটের সোর্স কি, ঠিক আছে। কিছু আমরা ফরেন সোর্স পাবো ফান্ডামেন্টাল রাইটস এর, আর কিছু ইন্ডিয়ান সোর্স পাবো। যদি বেসিক্যালি কোশ্চেন এক্সামে এইভাবে এসে থাকে, যে ফান্ডামেন্টাল রাইটসটা কোথা থেকে বড় করা হয়েছে, যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাহলে এটা কোথা থেকে বড় করা হয়েছে, আমরা কি বলবো, যে ইউএসএ থেকে। ইউএসএ থেকে ফান্ডামেন্টাল রাইট বড় করা হয়েছে। ইউএসএ এর কোথা থেকে, এটা ইউএসএ এর বিল অফ রাইটস থেকে, ঠিক আছে, বিল অফ রাইটস থেকে। ইউএসএ এর যে বিল অফ রাইটস, সেখান থেকে বেসিক্যালি আমাদের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বড় করা হয়েছে। এছাড়াও আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে এমন কিছু বিষয়বস্তু সেখানে রয়েছে, এমন কিছু সেখানে পার্ট রয়েছে, এমন কিছু ধারা রয়েছে, যেগুলো আমরা আর কোথা থেকে, সেগুলোর মেনশন আর কোথায় আমরা দেখতে পাবো, যেমন আমাদের ইউডিএইচআর এর মধ্যে। ইউডিএইচআর, তো ইউডিএইচআরটা কি, বেসিক্যালি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউডিএইচআর হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা 1948-এ কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল ইউএন থেকে, ঠিক আছে। সো এখান থেকেও কিন্তু কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আমাদের বড় করা হয়েছে বেসিক্যালি। আর কোথা থেকে, তো ইউকে যেটা ম্যাগনা কার্টা ছিল, ম্যাগনা কার্টা, ঠিক আছে, ম্যাগনা কার্টা অফ ইউকে, ঠিক আছে, সেখান থেকেও কিছু কিন্তু ফান্ডামেন্টাল রাইট আমাদের বড় করা হয়েছে। এটা তো হয়ে গেল আমাদের ফরেন সোর্স, ঠিক আছে। যদি আমি ইন্ডিয়ান সোর্সের কথা বলি, ইন্ডিয়ান সোর্স গুলো বেসিক্যালি কি, তো ফার্স্টলি আমরা দেখব, যারা মডার্ন হিস্ট্রি তোমরা পড়েছো,
তারা হয়তো দেখেছো যে আমাদের নেহেরু কমিটি রিপোর্ট, যেটা মতিলাল নেহেরু কমিটি রিপোর্ট, যেটা 1928-এ দেওয়া হয়েছিল, যে সাইমন কমিশনের প্রতিবাদে। কারণ সাইমন কমিশনে একটা কি বলা হয়েছিল, যে ইন্ডিয়ানরা মিলিতভাবে তাদের কনস্টিটিউশন লিখতে পারবে না, তাই না? সেটা কিন্তু সাইমন কমিশনে একটা পয়েন্টে বলা হয়েছিল। সেই জন্যই অল পার্টি কনফারেন্সে এটা ডিসাইড করা হয়, এবং সেখানে মতিলাল নেহেরু কমিটি রিপোর্ট আমরা দেখবো যখন মডার্ন হিস্ট্রি তোমাদেরকে পড়াবো, তখন আরো ডিটেলসলি সেটা পড়াবো। সেখানে আমাদের মতিলাল নেহেরু কমিটি রিপোর্ট 1928-এ, সেখানে আমাদের 19টা রাইটস এর কথা বলা হয়। সো এখন আমরা দেখবো যে আমাদের আর্টিকেল 19(1) এর মধ্যে কিন্তু 6 প্রকার ফ্রিডমের কথা বলা রয়েছে, তাই না? সো এটা একটা কোইন্সিডেন্স রয়েছে এটার মধ্যে। সো ইন্ডিয়ান যদি সোর্স বলি, তাহলে কি মতিলাল মতিলাল নেহেরু কমিটি রিপোর্ট, নেহেরু কমিটি রিপোর্ট 1928, ঠিক আছে? সো এটা একটা ইন্ডিয়ান সোর্স বলতে পারি। আর কি ইন্ডিয়ান সোর্স? আমাদের যে ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট রয়েছে, ফ্রিডম স্ট্রাগল রয়েছে, ঠিক আছে, সেখান থেকেও কিছু কিছু জিনিস কিন্তু ইন্ডিয়াতে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট তার মধ্যে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে, তার মধ্যে কিন্তু নেওয়া হয়েছে বেসিক্যালি। আরেকটা আমরা ফরেন সোর্সের মধ্যে আমরা দেখবো যে আমাদের যে ফ্রেঞ্চ রেভলিউশন 1789 এর ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, সেখান থেকে কি কি ইন্ডিয়াতে বেসিক্যালি বড় করা হয়েছিল, সেটা কিন্তু আমি প্রিএমবেল টপিকে তোমাদেরকে বলেছিলাম। সো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কি কি ইনকর্পোরেট করা হয়েছিল আমাদের প্রিএমবেলের মধ্যে, ঠিক আছে? আর যারা ভিডিওটা দেখোনি, সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে তোমরা আনসারটা করতে পারো ইজিলি। এখান থেকে আমরা বেসিক্যালি এক্সাম পার্সপেক্টিভ মনে রাখবো কি, যে ফান্ডামেন্টাল রাইট কত নম্বর পার্টে রয়েছে? পার্ট থার্ডে রয়েছে, 3 নম্বর পার্টে রয়েছে। কত নম্বর আর্টিকেল গুলোর মধ্যে রয়েছে? সো আর্টিকেল 12 টু আর্টিকেল 35, 12 থেকে 35 নম্বর আর্টিকেল গুলোর মধ্যে আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে। যদি বলা হয় ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে বড় করা হয়েছে, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আমি এতগুলো তো সোর্স বললাম, কিন্তু এক্সামে এতগুলো সোর্স লিখতে হবে না। তার একটা মেন সোর্স আমরা লিখবো, সেটা কি? আমাদের ইউএসএ থেকে, ইউএসএ যে বিল অফ রাইটস, সেখান থেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইট আমাদের বড় করা হয়েছে। এবার ফান্ডামেন্টাল রাইট জিনিসটা কি, আশা করি বুঝতে পারলে তোমরা, ঠিক আছে? এবার আমরা দেখব ফান্ডামেন্টাল রাইটস এর কিছু ফিচার্স রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কি কি? এর ফান্ডামেন্টাল রাইটস এর কিছু ফিচার্স পাবো। যদি কিছু ফিচার্স বলি, তো ফান্ডামেন্টাল রাইটের বৈশিষ্ট্যগুলো কি কি, ঠিক আছে? কিভাবে ফান্ডামেন্টাল রাইট আদার রাইটস থেকে আলাদা, ঠিক আছে? তো সেটা জানার পূর্বে আমরা কয়েক প্রকার রাইটস দেখবো। ফার্স্টলি, যে আমাদের কনস্টিটিউশনে বা এমনিতে আমরা কয়েক প্রকারের রাইট, ঠিক আছে, উপভোগ করে থাকি। তো বেসিক্যালি আমি রাইটস গুলোকে যদি বলি, তো ফিচার্স বলার আগে এবারে আমি রাইট গুলো লিখে দিচ্ছি। তো ফার্স্টলি একটা যদি বলি, তো একটা হচ্ছে লিগ্যাল রাইট, ঠিক আছে? একটা হচ্ছে লিগ্যাল রাইট, একটা হচ্ছে কনস্টিটিউশনাল, একটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে? আর না, নেক্সট যদি বলি, সেটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? তো ডিফারেন্স কি বেসিক্যালি? যদি আমি ফার্স্টলি আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকেই শুরু করি, তো ফান্ডামেন্টাল রাইট গুলো এক্সক্লুসিভলি মেনশন ইন দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? আমাদের যে আমাদের কনস্টিটিউশন, সেখানে মেনশন রয়েছে। এবার ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের ভায়োলেশন হয়ে যায়, ঠিক আছে, তাহলে আর্টিকেল আর্টিকেল 32 অনুযায়ী আমরা কোথায় যেতে পারি? ডিরেক্ট আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। আমাদের যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়ে যায় কোনোভাবে, কেউ যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে দেয়, সেটা স্টেট হোক বা কোনো সিটিজেন হোক, কোনো পার্সন হোক, কোনো ফরেনার হোক, যে কেউ হোক না কেন, যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়ে যায়, তো সেগুলো আমরা আর্টিকেল 32 অনুযায়ী, সরি, আর্টিকেল 35 লিখেছি এখানে, 32, ঠিক আছে? আর্টিকেল 32 অনুযায়ী আমরা কিন্তু ডিরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি। অন্য কোনো রাইট কিন্তু ভায়োলেশন হয়ে গেলে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি না, ঠিক আছে? সো এটা একটা ফিচার্স, যেমন আমি বললাম, তো ফান্ডামেন্টাল রাইটে এটা একটা ফিচার্স হয়ে গেল। সেকেন্ড ফিচার্স যদি বলি, ঠিক আছে, সেকেন্ড ফিচার্স আর্টিকেল 226, 226 নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা কিন্তু ডাইরেক্ট হাইকোর্টে যেতে পারি। অন্য কোনো রাইট কিন্তু ভায়োলেশন হলে আমরা কিন্তু ডাইরেক্ট হাইকোর্টে বা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি না। শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনের ক্ষেত্রেই এই প্রভিশনটা দেওয়া রয়েছে। এবং সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট 5 প্রকারের রিটস রয়েছে, ঠিক আছে? 5 প্রকারের রিটস জারি করে আমাদের যে রাইট
আমাদের যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়েছে সেটা কিন্তু ফিরিয়ে দিতে পারে। সো আর্টিকেল 32 যখন পড়বো সেখানে আমরা 5 প্রকার রিটস রয়েছে সেটা কিন্তু আলোচনা করবো তখনই। ঠিক আছে? তো এখন আমি সেটা বিষয়ে আর যাচ্ছি না বেসিক্যালি। তো ফিচার্স এর মধ্যে এটা মাথায় রাখবো। আর ফান্ডামেন্টাল রাইটস বিষয়টা কি আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে। এবার যদি কনস্টিটিউশনাল রাইটস বলি, তো কনস্টিটিউশনাল রাইটসটা কি? যে সমস্ত রাইট আমাদের কনস্টিটিউশনে মেনশন রয়েছে, যে সমস্ত রাইট আমাদের কনস্টিটিউশনের মধ্যে মেনশন রয়েছে সেটা আমাদের বেসিক্যালি কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে? তো বেসিক্যালি কনস্টিটিউশনাল রাইটটা কিন্তু আবার লিগ্যাল রাইটও হতে পারে। ঠিক আছে? যেমন যদি এক্সাম্পল বলি, কনস্টিটিউশনাল রাইটের ক্ষেত্রে যদি এক্সাম্পল বলি, তো রাইট টু প্রপার্টি। ঠিক আছে? রাইট টু রাইট টু প্রপার্টি। ঠিক আছে? প্রপার্টি, এটা কিন্তু একসময় আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, রাইট টু প্রপার্টি। কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল যার মাধ্যমে এটা ফার্স্টলি আর্টিকেল 19(1), ঠিক আছে, 19(1)(f) এর মধ্যে কিন্তু রাইট টু প্রপার্টি মেনশন ছিল। কিন্তু বাই অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে চেঞ্জ হয়ে 1978 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা চেঞ্জ হয়ে কিন্তু আমাদের কি হয়ে যায়, আর্টিকেল 300 তে কিন্তু এটা এখন মেনশন রয়েছে। এটা এখন বর্তমানে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইট না। এটা কি ধরনের রাইট আমাদের? রাইট টু প্রপার্টি আমাদের কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে? সো বুঝতে পারলে রাইট টু প্রপার্টি আমাদের কি ধরনের রাইট, এটা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। নেক্সট যদি বলি আরো কনস্টিটিউশনাল রাইটের যদি এক্সাম্পল আরো বলি আমি, তাহলে কি হতে পারে? যেমন আমাদের রাইট টু ভোট রয়েছে, তাই না? আমাদের রাইট টু ভোট রয়েছে। ঠিক আছে? এখানে হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, আমি এবারেই লিখে দিই। ঠিক আছে? আমাদের রাইট টু ভোট। ঠিক আছে? রাইট টু ভোট কত নম্বর আর্টিকেলের মধ্যে মেনশন রয়েছে? আর্টিকেল 326, 326 নম্বর আর্টিকেলে রাইট টু ভোট মেনশন রয়েছে। তো এটা আমাদের কি ধরনের রাইট? এটা হচ্ছে আমাদের, বলো কি ধরনের? কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে? রাইট টু ভোট আমাদের কনস্টিটিউশনাল রাইট। এটা কারণ কি জন্য? কারণ এটা আমাদের কনস্টিটিউশনে মেনশন রয়েছে। এখানে আরেকটা জিনিস তোমরা কনফিউশন হয়ে যেতে পারো, যখন আমি তোমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন পড়াবো, আর্টিকেল 19(1) এর মধ্যে রয়েছে যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো রাইট টু ভোট, ভোট দেওয়া হচ্ছে আমাদের কি, যে কনস্টিটিউশনাল রাইট। কিন্তু আমরা কাকে ভোট দেব, কোন ক্যান্ডিডেটকে ভোট দেব, এটা কিন্তু আমাদের এক প্রকার এক্সপ্রেশন। তখন কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে, এটা ফান্ডামেন্টাল রাইট হয়ে যাবে। সো আমি যখন 19(1)(a) পড়াবো, রাইট টু ফ্রিডম তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, তখন এটা সম্পর্কে আরো ডিটেলসলি আলোচনা করবো। ঠিক আছে? এবার আসি আমি লিগ্যাল রাইটস। আমাদের লিগ্যাল রাইট গুলো কি কি? লিগ্যাল রাইট বেসিক্যালি যে সমস্ত রাইট গুলো, যে সমস্ত আইনগুলো বলতে পারে, যে সমস্ত অ্যাক্ট গুলো পার্লামেন্ট কোন আইন পাসের মাধ্যমে তৈরি করেছে। ঠিক আছে? পার্লামেন্ট তৈরি করেছে, বা আমাদের স্টেট লেজিসলেচার যে রয়েছে তারা তৈরি করেছে, বা এক্সিকিউটিভ কোন ওয়ার্ডারের মাধ্যমে তৈরি করেছে। বেসিক্যালি সেগুলো কিন্তু আমাদের লিগ্যাল রাইট। যেমন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি কি, যে এটার জন্য কিন্তু লিগ্যাল রাইটের জন্য কোনো প্রকার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় না। যেমন কি, যেমন আমাদের সিআরপিসি গুলো রয়েছে। ঠিক আছে? সিআরপিসি রয়েছে। ঠিক আছে? এই সমস্ত যে সমস্ত যেমন আইপিসি রয়েছে, ইন্ডিয়ান পিনাল কোড রয়েছে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট রয়েছে, এই সমস্ত গুলো কি আমাদের কিন্তু লিগ্যাল রাইট। ঠিক আছে? এবার আসি আমি কি ফিচার্সে। ফিচার্স যেমন তোমাদেরকে বলছিলাম, সো ফিচার্স গুলো কি কি দেখবো যদি বলি, তো ফার্স্ট ফিচার্স আমি, আমাদের ফান্ডামেন্টাল রাইট পড়ছি আমরা চ্যাপ্টার, তাই না? তো এটার ফিচার্স গুলো কি কি সেটা আমরা দেখে নিই এবার। তো ফার্স্ট ফিচার্স আমি অলরেডি বললাম, যে আমাদের যদি এটা ভায়োলেস ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়ে যায়, তাহলে আমরা কোথায় যেতে পারি? ডাইরেক্ট সুপ্রিম কোর্ট বা হাই কোর্টে যেতে পারি। ঠিক আছে? তাহলে এটা কি ধরনের হয়ে যাচ্ছে? এটা হচ্ছে লিগালি এনফোর্সিয়েবল। লিগালি এনফোর্সিয়েবল। ঠিক আছে? আমরা যখন ডিপিএসপিস দেখবো, আর্টিকেল 36 to 51 পর্যন্ত যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতি, সেগুলো যদি ভায়োলেশন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট কোনো কোর্টে যেতে পারবো না, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে যেতে পারবো। ঠিক আছে? এটা কি একটা, আহ, আমি যদি বলি ফিচার্স কি, যে লিগ্যাল অব্লিগেশন, লিগ্যাল অব্লিগেশন টু দ্য স্টেট। ঠিক আছে? এটা স্টেটের ক্ষেত্রে, স্টেটের কাছে একটা লিগ্যাল অব্লিগেশন, যে ফান্ডামেন্টাল রাইট যাতে ভায়োলেশন কারো না হয়। ঠিক আছে? আর ফান্ডামেন্টাল রাইটটা কি ধরনের, এটা বলি জাস্টিসিয়েবল। অর্থাৎ বেসিক্যালি ঘুরে ফিরে ওটাই, যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন করা যাবে না। ঠিক আছে? লিগালি এনফোর্সিবল, জাস্টিসিয়েবল। ঠিক আছে? বেসিক্যালি এগুলোই ফান্ডামেন্টাল রাইটস এর আমাদের ফিচার্স। আরো যখন আমরা ফান্ডামেন্টাল রাইট পড়বো, তখন তোমরা আরো ডিটেলসলি কিন্তু বুঝতে পারবে। এবার চলো আমরা ফান্ডামেন্টাল রাইট গুলো কি কি রয়েছে। আমি তো অনেকক্ষণ ধরেই তোমরা শুনে আসছো যে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট। সো এবার আমি যেমনটা বললাম, যে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত, 12 to 35 পর্যন্ত আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে।
এবার আমাদের পড়ার পার্সপেক্টিভে কিন্তু ফান্ডামেন্টাল রাইট গুলোকে আমরা কতগুলো গ্রুপে কিন্তু ভাগ করে নেব, ঠিক আছে? বেসিক্যালি আমি এখানে ৬টা ভাগে ফান্ডামেন্টাল রাইট গুলোকে ভাগ করব, ঠিক আছে? তো সেই ৬টা ভাগ কি কি এবং এক এক করে আমরা কিন্তু ভাগগুলো আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসগুলোতে, ঠিক আছে? সো এফআর দ্যাট মিন্স ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? সো ফার্স্টলি আমি এখানে আর্টিকেল 12 আর আর্টিকেল 13, ঠিক আছে, এটাকে কোনো ভাগে রাখবো না। তারপরে নেক্সট যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে মানে আর্টিকেল 32 এর পরে রয়েছে আর্টিকেল 31 কেও কিন্তু কোনো ভাগের মধ্যে রাখবো না। তারপর আর্টিকেল 33, 34, 35, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা সেপারেটলি পড়বো, এগুলো কোনো ভাগের মধ্যে আসবে না। তো আর্টিকেল 12, ঠিক আছে, এটা আমরা দেখবো। তো এটা বেসিক্যালি কি সম্পর্কে রয়েছে? ডেফিনেশন অ্যাবাউট বা ডেফিনেশন অফ স্টেট সম্পর্কে রয়েছে, যে আমাদের, ঠিক আছে, স্টেটের ডেফিনেশনটা কি হবে সেটা আর্টিকেল 12 এ আমরা পড়বো, ঠিক আছে? কেন পড়বো আর্টিকেল 12 এ স্টেটের ডেফিনেশন? ফার্স্টলি কেন এখানে মেনশন করা রয়েছে, যখন আমি আর্টিকেল 12 ডিটেইলসলি পড়বো, আলোচনা করবো, তখন কিন্তু বলবো সেটা। এবার আর্টিকেল 13 এ আসি, ঠিক আছে? আর্টিকেল 13 এ এখানে বেসিকলি বেসিক্যালি কি বলা হয়েছে, যে রিভিউ জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ সম্পর্কে আর্টিকেল 13 এ রয়েছে, ঠিক আছে? যদি বলি আমি, বেসিক্যালি এটা ইমপ্লিসিটলি এখানে এক্সপ্লিসিটলি এখানে দেওয়া রয়েছে, কিন্তু অন্যান্য আর্টিকেল গুলোর ক্ষেত্রে কিন্তু এক্সপ্লিসিটলি সেটা মেনশন নেই, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে কিন্তু জুডিশিয়াল রিভিউ এক্সপ্লিসিটলি মেনশন রয়েছে, ঠিক আছে? এবার একটা গ্রুপ আমি পাবো আর্টিকেল 14 টু যে সমস্ত আর্টিকেল 18, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট গ্রুপ। এবং এই সমস্ত, এই যে গ্রুপটা আর্টিকেল 14 টু 18, এটাকে আমরা বলবো কি, রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে? দেন আর্টিকেল 19 টু আর্টিকেল 22, আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 পর্যন্ত যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে, সেখানে কি রয়েছে, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, ঠিক আছে, স্বাধীনতার অধিকার, ঠিক আছে, এই সমস্ত আর্টিকেলগুলোতে মেনশন রয়েছে। এবার যদি আমি বলি আর্টিকেল 23 অ্যান্ড 24, ঠিক আছে, আর্টিকেল 23 এবং 24-এ রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন সম্পর্কে রয়েছে, যে শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, রাইট এগেনস্ট, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, ঠিক আছে? দেন আর্টিকেল 25 টু আর্টিকেল 28, ঠিক আছে, এই চারটা আর্টিকেলের মধ্যে কি রয়েছে, আমি আর্টিকেল 25 টু 28 এখানে রয়েছে রাইট অফ রিলিজিয়াস ফ্রিডম, রাইটস অফ রিলিজিয়াস ফ্রিডম, রিলিজিয়াস ফ্রিডম, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার কিন্তু আর্টিকেল 25 টু 28 এর মধ্যে রয়েছে, ঠিক আছে? দেন আর্টিকেল 29 অ্যান্ড 30, এখানে রাইটস অফ মাইনরিটিস সম্পর্কে রয়েছে, রাইটস অফ মাইনো রাইট অফ মাইনরিটিস সম্পর্কে আর্টিকেল 29 আর 30 এর মধ্যে রয়েছে, ঠিক আছে? দেন আর্টিকেল 32, আর্টিকেল 32 রাইটস অফ কনস্টিটিউশনাল রেমিডিস, কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে, রাইট অফ কনস্টিটিউশনাল রেমেডিস, অর্থাৎ বেসিক্যালি যে আমি বললাম ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়ে গেলে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারি। তো সেখানে এখানে সেটা এখানে মেনশন রয়েছে, এখানে 5 প্রকার রিটের মাধ্যমে সেগুলো রাইট আবার ফিরিয়ে দেওয়া যেতে পারে, এনসিওর করা যেতে পারে। তো বেসিক্যালি এইভাবে কিন্তু আমরা এক একটা টপিক ওয়াইজ ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু কভার আপ করব। সো আজকে আমরা কিন্তু আর্টিকেল 12 আর আর্টিকেল 13 এই দুটোই আর্টিকেল কিন্তু এখানে আলোচনা করব। নেক্সট ক্লাসে রাইট টু ইকুয়ালিটি, তারপর রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এইভাবে এক একটা টপিক নিয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ কি, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট একটা টপিক এক্সাম পার্সপেক্টিভে। আর অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, আমাদের নাগরিক হিসাবে, ঠিক আছে, এটা আমাদের কর্তব্য জানা উচিত যে আমাদের রাইটস গুলো আমাদের কনস্টিটিউশনে কি মেনশন রয়েছে। যদি আমরা আমাদের রাইটস গুলোই না জানি, তাহলে কিন্তু সেটা আমরা কি বলে রাইটসটা এনজয় করতে পারবো না, তাই না? যে কেউ এসে আমাদের রাইটস কিন্তু ভায়োলেশন করে দিয়ে চলে যাবে। সো আমরা আর্টিকেল 12 থেকে স্টার্ট করবো আজকে।
ফার্স্টলি আর্টিকেল 12। সো আর্টিকেল 12 এ বেসিক্যালি কি মেনশন রয়েছে? আমি যেমনটা বললাম, এখানে ডেফিনেশন অফ স্টেট দেওয়া রয়েছে। ডেফিনেশন অফ স্টেট, অর্থাৎ স্টেট কাকে বলে। ঠিক আছে, এটা 12 নম্বর আর্টিকেলে দেওয়ার উদ্দেশ্যটা কি বেসিক্যালি? কারণ আমরা বাকি যে সমস্ত আর্টিকেলগুলো দেখব, সেখানে দেখব যে স্টেট যাতে কোনো নাগরিকের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন না করে, এটা স্ট্রিক্টলি প্রহিবিট করা হয়েছে স্টেটকে। তাহলে স্টেট কি সেটা যদি আমরা না জানি, তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে স্টেট সম্পর্কে বাকি যে সমস্ত আর্টিকেল গুলো রয়েছে সেখানে স্টেট বলতে কাকে বোঝানো হয়েছে, তাই না? সেই জন্য প্রথমেই কিন্তু স্টেটের মেন সেন্টার রয়েছে এখানে। সো ডেফিনেশন অফ দ্য স্টেট, এর স্টেটের মধ্যে আমরা কাকে কাকে দেখবো, ঠিক আছে, কে কে স্টেটের আওতায় পড়বে, তো সেই জিনিসটা আমরা দেখে নিই এবার। ঠিক আছে, তো ফার্স্টলি আমি যদি বলি স্টেটের মধ্যে কে কে পড়বে, তো এখানে আমরা দেখবো কি, যে আমাদের পার্লামেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট। ঠিক আছে, আমাদের যে কেন্দ্রীয় সরকার রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, অ্যান্ড পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট, ঠিক আছে, এটা কিন্তু স্টেটের আওতায় পড়বে। তো পার্লামেন্টের দুটো হাউস জানি আমরা, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। আপার হাউসকে কি বলা হয় রাজ্যসভা, লোয়ার হাউসকে কি বলা হয় লোকসভা। যখন আর্টিকেল আমরা সরি আমরা ইন্ডিয়ান পার্লামেন্ট যখন পড়বো, ঠিক আছে, তখন কিন্তু এটা আমরা ডিটেলস আলোচনা করবো আরো। সো আপাতত তোমরা কমেন্টের মাধ্যমে একটাই কোশ্চেন আনসার দিয়ে দাও, যে আমাদের যে বর্তমানে বহু আলোচিত একটা জিওপলিটিক্যাল ইস্যু চলছে, তাই না? যে একটা ইরানের দেখছি আর একটা ইউএসএ দেখছি। সো ইউএস এর পার্লামেন্টকে কি বলা হয় আর ইরানের পার্লামেন্টকে কি বলা হয়, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কিন্তু। এবার ফার্স্টলি আমরা দেখলাম কি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, অ্যান্ড পার্লামেন্ট। সো নেক্সট আমরা কি দেখবো, স্টেট আওতায় কে পড়ে, যে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, এটাই স্টেটের আওতায় পড়ে। আরেকটা থার্ড আমরা জিনিস দেখব, ঠিক আছে, সেটা হচ্ছে কি, যে লোকাল অথরিটি। লোকাল অথরিটি, এখানে আরেকটা জিনিস পাবো, আদার অথরিটি। ঠিক আছে, আদার অথরিটি। সো এবার এটা দুই যে দুটো টার্ম যে রয়েছে, লোকাল অথরিটি আর আদার অথরিটি, ঠিক আছে, এই দুটো টার্ম কিন্তু এখানে অ্যাম্বিগুয়াস রয়েছে, ফেক একটা টার্ম রয়েছে, যার মাধ্যমে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না, তাই না, যে লোকাল অথরিটি বলতে কাকে বোঝানো হয় আর আদার অথরিটি বলতে কাকে বোঝানো হয়। সো সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে কিন্তু এই দুটো ক্লারিফাই করেছে, যে লোকাল অথরিটি বলতে কাকে বোঝানো হয়েছে আর আদার অথরিটি বলতে কাকে বোঝানো হয়েছে। সো আমি ফার্স্টলি লোকাল অথরিটি সম্পর্কে বলছি। সো লোকাল অথরিটি আমরা দেখবো, একটা কেস হয়েছিল 1951-এ। সো লোকাল অথরিটি, এখানে একটা কেস পাবো 1951-এ। সেই কেসটা কি, যে মোহাম্মদ ইয়াসিন কেস, ঠিক আছে, এমডি ইয়াসিন, এমডি ইয়াসিন, ওয়াইএএসআইএন, ঠিক আছে। সুপ্রিম কোর্ট এটার মাধ্যমে একটা রায় দেয়, মোহাম্মদ ইয়াসিন কেস 1951-এ, যে লোকাল অথরিটি কারা। সো এখানে কিছু ক্রাইটেরিয়া মেনশন করে করে দেওয়া বলা হয়। সো আমি আর এখানে ডিটেলস লিখছি না, কারণ এক্সাম পার্সপেক্টিভে বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে কোশ্চেন আসবে না যে লোকাল অথরিটি বলতে কাকে বোঝানো হয়। কিন্তু তোমাদেরকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে, যে জেনে রাখো। আমি সিম্পলি বলে রাখছি পয়েন্টগুলো, যে মোহাম্মদ ইয়াসিন কেস 1951-এ লোকাল অথরিটি হিসাবে মেনশন করা হয়েছিল, যে যারা কি করবে, যার কোনো যে সমস্ত ইনস্টিটিউশনে নিজস্ব কিছু রেভিনিউ সোর্স থাকবে, তারা নির্দিষ্ট কোনো একটা লোকালিটি এরিয়ার মধ্যে তাদের কিছু কি হবে, তাদের জুরিসডিকশন হবে। আর কি হবে, যে তাদের লোকাল অ্যাপয়েন্টমেন্ট থাকবে, অর্থাৎ যে লোকাল অ্যাপয়েন্টমেন্ট বলতে কি, সেই সমস্ত ইনস্টিটিউশনে আশেপাশের জনগণরাই কিন্তু সেখানে কি হবে, সেখানকার মেম্বার হবে। সো বেসিক্যালি এই লোকাল অথরিটির মাধ্যমে কিন্তু আমরা দেখব আমাদের যে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, আমাদের যে পঞ্চায়েত, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, এই দুটো কিন্তু আদার অথরিটির মাধ্যমে কিন্তু স্টেটের ডেফিনেশনে চলে আসে। সো আমাদের কোনো রাইট যদি পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি ভায়োলেট করে, আমরা ডিরেক্টলি কিন্তু সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে কিন্তু যেতে পারি। ঠিক আছে, সো প্লিজ গিভ মি আ সেকেন্ড। আমাদের
হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম যে লোকাল অথরিটি, ঠিক আছে? সো বললাম যে মোহাম্মদ ইয়াসিন কেসের মাধ্যমে 1951 এ সুপ্রিম কোর্ট এটা ক্লারিফাই করে দিয়েছে যে পঞ্চায়েত এন্ড মিউনিসিপ্যালিটি এটা কার আন্ডারে চলে আসবে, লোকাল অথরিটির আন্ডারে। এবার যে আদার অথরিটি, এখানে আমরা দুটো কেস লো পাবো, যে 1974 এ একটা সুখদেব কেস পাবো, আর 1981 এ, ঠিক আছে, একটা অজয় হাসিয়া কেস পাবো, ঠিক আছে? সো এখানে দুটো কেস লো পাবো আমরা, একটা 1974 এ সুখদেব অ্যান্ড 1981, ঠিক আছে, অজয় হাসিয়া কেস, ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু অজয় হাসিয়া কেসের মাধ্যমে বেসিক্যালি যে বলা হয় আদার অথরিটিটা কিন্তু মেনশন করা হয়। সুখদেব কেসের মাধ্যমে কি বলা হয়েছিল, এখানে ইনস্ট্রুমেন্ট অফ দ্য স্টেট বলা হয়েছিল, যে যে সমস্ত ইনস্টিটিউশন স্টেটের মতো পারফর্ম করবে, স্টেটে কাজ করবে, তাকে কিন্তু বেসিক্যালি আদার অথরিটির মাধ্যমে কনসিডার করা হবে। কিন্তু অজয় হাসিয়া কেসের মাধ্যমে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া বলা হয়, যে যে সমস্ত ইনস্টিটিউশনে যে গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং সেটা 50% বেশি থাকবে বা মেজরিটি শেয়ার হোল্ডিং গভর্নমেন্টের থাকবে, সে সমস্ত ইনস্টিটিউশন কিন্তু আদার অথরিটির মাধ্যমে চলে আসবে। এই সমস্ত বেশ কিছু একটা গাইডলাইন্স এখানে দেওয়া হয়, যে এই সমস্ত ইনস্টিটিউশন গুলো কিন্তু আদার অথরিটির মধ্যে চলে আসবে, ঠিক আছে? সো এখানে জি টেলিফিল্ম কিছু কেস হয়, আমাদের বিসিসিআই সম্পর্কে একটা কেস হয়, যে বিসিসিআই তাহলে কি গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে চলে আসবে। সো আমরা এটা মনে রাখবো, আমাদের যে ক্রিকেট বোর্ড রয়েছে বিসিসিআই, ঠিক আছে, সেটা কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু স্টেটের আওতায় আসে না, ঠিক আছে? সেই জন্য এটাকে ট্যাক্স থেকে রিবেট দেওয়া হয়েছে বেসিক্যালি, এটা এটুকু মাথায় রাখবে, যে বিসিসিআই কিন্তু স্টেটের আওতায় আসবে না, ঠিক আছে? এখান থেকে এক্সাম্পল যদি বলি, যে আদার অথরিটির মাধ্যমে এখানে কে কে চলে আসতে পারে, যেমন আমাদের কিছু অর্গানাইজেশন রয়েছে, যেমন ওএনজিসি রয়েছে, ঠিক আছে, এই সমস্ত যে এনএইচএআই রয়েছে, ঠিক আছে, এই সমস্ত ইনস্টিটিউশন গুলো যেগুলোতে গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং বেশি রয়েছে, তারাই বেসিক্যালি আদার অথরিটির মাধ্যমে চলে আসবে, ঠিক আছে? আর এই সমস্ত ইনস্টিটিউশন গুলো কিন্তু স্টেটের আওতায় চলে আসবে। সো এই সমস্ত ইনস্টিটিউশন গুলো আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইট কিন্তু ভায়োলেশন করতে পারে না। আর যদি তারা করে, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি বা হাইকোর্টে যেতে পারি, ঠিক আছে? সো আর্টিকেল 12টা আশা করি বুঝতে পারলে তোমরা। এবার নেক্সট আমরা আলোচনা করবো কি, যে আর্টিকেল 13 সম্পর্কে। সো দেখে নিই আর্টিকেল 13 এ কি কি মেনশন রয়েছে। আর্টিকেল 13, ঠিক আছে। এবার আর্টিকেল 13 এ বেশ কিছু ক্লজ রয়েছে, ঠিক আছে। আর্টিকেল 13 ক্লজ 1 এ ক্লজ রয়েছে, যে যে সমস্ত আইনগুলো, কারণ আমরা জানি যে আমাদের ভারত আগে ব্রিটিশের অধীনে ছিলাম। সো ব্রিটিশের অনেক কিছু আইন কিন্তু বর্তমানে এখনো কিন্তু আমাদের লাগু রয়েছে, তাই না? যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের কি বলে আইপিসি, সিআরপিসি এগুলো চেঞ্জ করা হলো, ঠিক আছে? আহ, তাই না? চেঞ্জ করে কি কি নাম করা হয়েছে, যদি জানা থাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আর্টিকেল 13, সো আর্টিকেল 13+1 কি বলা রয়েছে, যে আমাদের যে সমস্ত প্রি কনস্টিটিউশনাল লস রয়েছে, প্রি কনস্টিটিউশনাল লস বলতে কি, যে আমাদের কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে যদি কোনো কানুন ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন করে, তাহলে সেটা কি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। সো আর্টিকেল 13+1 কি রয়েছে, প্রি কনস্টিটিউশনাল লস, আর্টিকেল 13+1, প্রি কনস্টিটিউশনাল লস, প্রি কনস্টিটিউশনাল লস cannot violate fundamental right. FRS, that means fundamental right, অর্থাৎ প্রি কনস্টিটিউশনাল লস আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন করতে পারে না। ইফ ইট ভায়োলেট ফান্ডামেন্টাল রাইটস, দেন ইট শ্যাল বি কনসিডার অ্যাজ নাল অ্যান্ড ভয়েড, ঠিক আছে? যদি এটা ফান্ডামেন্টাল রাইট আমাদের ভায়োলেশন করে, তাহলে এটা কি বলা হবে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, ঠিক আছে? দেন আর্টিকেল 13+2 এর মধ্যে কি রয়েছে, এখানে বেসিক্যালি রয়েছে পোস্ট কনস্টিটিউশনাল লস সম্পর্কে। পোস্ট কনস্টিটিউশনাল লস, অর্থাৎ আমাদের যে সংবিধান যখন রেডি হয়, আমরা জানি যে 26শে জানুয়ারি 1950-তে আমাদের কনস্টিটিউশন, ঠিক আছে, সেটা এনফোর্সে আসে, ঠিক আছে, সেটা লিগালি এনফোর্সিয়েবল হয় তখন থেকে। সো দুটো ডেট নিয়ে তোমরা নিশ্চয়ই কনফিউজ হবে, যে আমরা 26শে নভেম্বর 1949 অ্যান্ড 16 জানুয়ারি 1950, ঠিক আছে, যে কবে কমেন্সমেন্ট হয়, কবে নেক্সট হয়, কবে এনফোর্স হয়। সো যারা প্রিএমবেল ক্লাসটা দেখোনি এখনো, প্রিএমবেল ক্লাসটা দেখলে কিন্তু এই যে তোমাদের কনফিউশন সেটা কিন্তু রিজলভ হয়ে যাবে। সো আর্টিকেল 13+2 রয়েছে, ঠিক আছে, এখানে যে আমাদের পোস্ট কনস্টিটিউশনাল লস, অর্থাৎ আমাদের সংবিধান তৈরি হওয়ার পরে যদি কোনো আইন আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন করে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, ঠিক আছে? রিসেন্টলি আমরা দেখলাম যে ইলেকটোরাল বন্ড স্কিম,
ঠিক আছে। ইলেকটোরাল বন্ড স্কিম 2024 সালে এটা কিন্তু সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড করলো। কি জন্য? কারণ সেটা আমাদের যে 19+1A ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে, সেটাকে কিন্তু ভায়োলেশন করছিল। সেই জন্য কিন্তু সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। সুপ্রিম কোর্ট যে সমস্ত আইনগুলোকে, যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলোকে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে। তো এটা কার মাধ্যমে? বেসিক্যালি আর্টিকেল 13+2 এর মাধ্যমে। সো আর ডিটেলস এখানে জানার আমাদের প্রয়োজন নেই। সো আর্টিকেল 13 প্লাস, যদি আর্টিকেল 13 তোমাদেরকে বেসিক্যালি জিজ্ঞাসা করা হয় যেটা কি সম্পর্কে রয়েছে, ঠিক আছে, তাহলে এটা আমরা বলবো কি যে জুডিশিয়াল রিভিউ সম্পর্কে রয়েছে। জুডিশিয়াল রিভিউ যদি বলা হয় যে কোথায় মেনশন রয়েছে, সো আর্টিকেল 13 এর মধ্যে মেনশন রয়েছে। ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ কোথায় মেনশন রয়েছে? আর্টিকেল 13 এর মধ্যে মেনশন রয়েছে। এটা কিভাবে মেনশন রয়েছে? এটা এক্সপ্লিসিটলি মেনশন রয়েছে। এক্সপ্লিসিটলি বেসিক্যালি যদি আমি ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে দেখি, যেমন দেখলাম যে আর্টিকেল 13 এ জুডিশিয়াল রিভিউ এর কথা বলা হয়েছে, অর্থাৎ কোনো রাইটস যদি ভায়োলেশন হয় বা যে কোনো কারণ কানুন যেটা পার্লামেন্ট তৈরি করবে বা এক্সিকিউটিভ যে সমস্ত স্টেপগুলো নেবে, কোনো আইন যদি এক্সিকিউটিভ নিয়ে থাকে, পাস করে থাকে, বা এক্সিকিউটিভের কোনো অর্ডার, ঠিক আছে, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট, যদি এক্সিকিউটিভের কোনো অর্ডার আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে, তাহলে কিন্তু জুডিশিয়ারি, আমাদের সুপ্রিম কোর্ট, সেটাকে কিন্তু রিভিউ করতে পারে। বেসিক্যালি সেটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়। ঠিক আছে, আর এটা কিন্তু এক্সপ্লিসিটলি মেনশন রয়েছে। অন্যান্য আর্টিকেলের ক্ষেত্রে যদি দেখি ফান্ডামেন্টাল রাইট বাদে, সেটা কিন্তু এক্সপ্লিসিটলি জুডিশিয়াল রিভিউ এর কথা কিন্তু মেনশন নেই, কিন্তু ফান্ডামেন্টাল রাইটে সেটা এক্সপ্লিসিটলি মেনশন রয়েছে। এটুকুটা মনে রাখতে হবে। এখান থেকে আর্টিকেল 13 থেকে আমরা আরেকটা ফেমাস জিনিস পাবো। সেটা হচ্ছে কি, সেটা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি। সেটা কি? আমাদের বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। সো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কি? নাম হয়তো শুনে এসেছো, ঠিক আছে। সো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। তো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কি? যে কোনো কিছুর বেসিক স্ট্রাকচার বলা হয় সিম্পলি সেই জিনিসটাকেই, যে যে জিনিসটা চেঞ্জ করলে আহ, সেই জিনিসটার আর অস্তিত্ব থাকে না। বেসিক্যালি সেটারই বলা হয় সিম্পলি বেসিক স্ট্রাকচার। অর্থাৎ বেসিক স্ট্রাকচারটা কি? যদি কনস্টিটিউশনাল বেসিক স্ট্রাকচার বলা হয়, যেমন আমরা কি এখানে তোমাদের কেস ল থেকে শুরু করি ফার্স্টলি। সো এখানে আমরা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কিভাবে আমাদের এনফোর্সে আসে। সো আমরা জানি আমাদের যে দেশ যখন স্বাধীন স্বাধীন হয়, তখন কিন্তু এখানে আমাদের এখানে কি ছিল, যে জমিদারি ছিল, জমিদারি রাজ ছিল। বেসিক্যালি ল্যান্ড ডিস্ট্রিবিউশন ঠিকঠাক ভাবে হয়নি। কিন্তু স্টেট কি চাইছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, যে ল্যান্ডটাকে যাতে ভালোভাবে আমরা সমস্ত জনগণের মধ্যে ইকুয়ালি, ঠিক আছে, যাতে সেটা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। কিন্তু জমি কার কাছে ছিল? জমি ছিল জমিদারের কাছে, স্টেটের হাতে জমি ছিল না। আর আমি একটু আগেই বললাম যে আর্টিকেল 19(1)(f) সেটা কি ছিল? আমাদের ফান্ডামেন্টাল রাইট। আর এখানে মেনশন ছিল কি, যে রাইট টু প্রপার্টি। আর্টিকেল 19(1)(f) এখানে ছিল কি? রাইট টু প্রপার্টি। আর রাইট টু প্রপার্টি যদি ফান্ডামেন্টাল রাইট হয়, তাহলে স্টেট এটাকে ভায়োলেট করতে পারবে না। সো এটা ছিল মেন একটা প্রবলেম। সেই জন্য আমরা ফার্স্ট একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাবো। যে ফার্স্ট যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা কত সালে হয়? 1951-এ। ঠিক আছে, 1951-এ হয়। এখান থেকে একটা কেস শুরু হয়, সেটা হচ্ছে গোলকনাথ কেস। ঠিক আছে, সেই গোলকনাথ কেসে কি বলা হয়? বেসিক্যালি সেখান থেকে একটা ঝামেলা, ডিসপিউটেড জিনিস শুরু হয়, এবং ফার্স্ট যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটাকে সুপ্রিম কোর্ট কিন্তু ভ্যালিড করে দেয়। তারপরে 1967-এ আমরা একটা কেস ল পাবো। সেখানে আবার আমরা দেখবো কি, সুপ্রিম কোর্ট বলে যে না, কি বলে, ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করা যাবে না, এরকম একটা কেস ল চলে। তারপর নাইনটিন ফাইনালি 1971-এ আমরা একটা অ্যামেন্ডমেন্ট পাবো, যে 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তারপরে আমরা দেখব কি, যে 1973-তে একটা জাজমেন্ট পাবো। 1973-তে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট পাবো। সেটা কি? কেশবানন্দ ভারতী ভারতী জাজমেন্ট। কেশবানন্দ ভারতী যে জাজমেন্ট, এটা কিন্তু এখন পর্যন্ত হাইয়েস্ট কনস্টিটিউশনাল বেঞ্চ, যেটা 7:6 রেশিওতে তার জাজমেন্ট পাস করে, অর্থাৎ 13 জাজেস বেঞ্চ। ঠিক আছে, দ্যাট মিনস কি 13th এটা জাজেস বেঞ্চ ছিল। সব থেকে বড় এখন পর্যন্ত বেঞ্চ, যেটা কেশবানন্দ ভারতী জাজমেন্ট,
দিয়ে থাকে 1973-তে। এই জাজমেন্টেই কিন্তু হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার এটাকে বলা হয়। ফার্স্টলি টার্ম ইউজ করা হয় কি, যে বেসিক স্ট্রাকচার। সো মানে এতদিন পর্যন্ত অর্থাৎ 1973 পর্যন্ত যে ডিবেটটা চলে আসছিল যে আমাদের কনস্টিটিউশনে কি এটা প্রভিশন রয়েছে যে আমরা ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারি না, না ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যাবে না, না ঠিক আছে, আর্টিকেল 368 এর মাধ্যমে। সো সেই ডিবেটটার এখানে এন্ড হয় যে কেশবানন্দ ভারতী জাজমেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট রায় দেয় যে হ্যাঁ, আমাদের যে আর্টিকেল 368 এর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটকে আমরা কি করতে পারি, অ্যামেন্ড করতে পারি। কিন্তু সুপ্রিম কোর্ট তার সাথে একটা টার্ম জুড়ে দেয়, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। যে আমাদের কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার গুলো রয়েছে সেটাকে ভায়োলেট করা যাবে না। তার সেটাকে ভায়োলেট না করে যদি ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যায় তাহলে অ্যামেন্ড করা যেতে পারে। ঠিক আছে, সো এটাই ছিল কি আমাদের যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। আর এখান থেকে কোশ্চেন কিন্তু এসে এসে থাকে যে বেসিক স্ট্রাকচারটা কি, বা এটা কত নম্বর, হ্যাঁ, কোন কেসের মাধ্যমে এটা কেম ইনটু ফোর্সে আসে বেসিক্যালি। তো এটা কি কেশবানন্দ ভারতী জাজমেন্ট, এটুকুটা আমরা মাথায় রাখবো। আর বেসিক স্ট্রাকচারের যদি এক্সাম্পল বলি তাহলে কি, দ্য এসওপি। এসওপি দ্যাট মিন্স কি, যে সেপারেশন অফ পাওয়ার, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ঠিক আছে, তারপরে কি, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ঠিক আছে। বেসিক্যালি এগুলো হচ্ছে কি আমাদের যে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, তার এক্সাম্পল সুপ্রিম কোর্ট বিভিন্ন কেসের মাধ্যমে, কেস লয়ের মাধ্যমে পরবর্তীতে নোটিফাই করেছে। কিন্তু এমন কোনো গাইডলাইন নেই যে এই সমস্ত জিনিসই কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। ঠিক আছে, বিভিন্ন কেসের মাধ্যমে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট মেনশন করেছে যে এই জিনিসটা বেসিক স্ট্রাকচারের মধ্যে আসে। ঠিক আছে, ইন্ডিয়ান যে আরেকটা জিনিস রয়েছে সেকুলারিজম, সেটাও কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে রয়েছে। এরকম 20 থেকে 25টা লিস্ট রয়েছে। তো অতগুলো কিছু তোমাদের এই মুহূর্তে ইম্পর্টেন্ট না, জানার প্রয়োজন নেই। সো আশা করি বুঝতে পারলে টপিকটা ফান্ডামেন্টাল রাইটের ইন্ট্রোডাকশন ক্লাসে এটা সিম্পলি বলতে পারো। আমরা আর্টিকেল 12 অ্যান্ড আর্টিকেল 13 কিন্তু এখানে দেখলাম। আর্টিকেল 12 ডেফিনেশন অ্যাবাউট স্টেটস, অ্যান্ড আর্টিকেল 13 সেখানে আমরা দেখলাম কি, যে জুডিশিয়াল রিভিউ পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, বেসিক্যালি সেটাই। সো এখান থেকে দুটো কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা তোমরা ট্রাই করতে পারো। Question number 1. According to the Article 12 of the Indian Constitution, the term state includes which of the following? যে স্টেটটা রয়েছে, স্টেট টার্মটা রয়েছে, ঠিক আছে, এটা কোন কোন নিচের যে ফলোইং গুলো রয়েছে এর মধ্যে কোনটাকে কোনটাকে ইনক্লুড করে? এবিসিডি অপশন রয়েছে, তোমরা আনসার করবে এটার। ঠিক আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে অ্যান্সার গুলো, যে তোমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমরা তাহলে সেটা ইভালুয়েট করতে পারবো। Question number second, 2 number question. Which article declares that the law inconsistent with or in de- in derogation of the fundamental rights shall be void? ঠিক আছে, কোন আর্টিকেলটা বলা হয়েছে যে যেটা ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেশন করে, ঠিক আছে, তাহলে সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এর মধ্যে অপশন রয়েছে বেসিক্যালি। ঠিক আছে, তো এটার আনসার তোমরা করবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট তোমাদের আবারও বলি যে এই রয়েছে আমাদের প্রগতি 3.0, যে অনলাইন ক্লাসেস হবে আমাদের। ঠিক আছে, সেটার পুরো টিম, এছাড়াও ব্যাক এন্ডে অনেক মেম্বার রয়েছে আমাদের সাথে। তোমরা চাইলে এখনই জয়েন করে নিতে পারো, এনরোল করতে পারো। তার জন্য নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে 6294494027। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কিছু জানার বিষয় থাকে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে কি, যে এপিজে ইসি, অর্থাৎ এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার, এই নামে একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে ডেলি বেসিসে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি। এছাড়াও এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ইনফরমেটিভ, মানে বিভিন্ন ইনফরমেশন, নোটস, সমস্ত কিছুই কিন্তু শেয়ার করা হয়। সো যারা এখনো জয়েন করনি এই টেলিগ্রাম চ্যানেলে, কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো। আর লাস্টলি আবারও বলবো যে যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে কিন্তু আমাদের সিট খুবই লিমিটেড। সো খুব তাড়াতাড়ি করো। আর সিট এমনটা না হয়ে যায় যাতে সিট শেষ হয়ে যাচ্ছে তারপরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করছো, আমাদের তখন কিন্তু কিছু করারই থাকবে না। আর যারা ভাবছো যে এইচএস দিয়ে দিই, এইচএস দেওয়ার পরে অ্যাডমিশনটা নিব, তাদের ক্ষেত্রে বলে রাখি, যেমনটা বললাম সিট লিমিটেড। সো তারা চাইলে অ্যাডমিশনটা নিয়ে তাদের সিটটা বুকিং করে রাখতে পারো। ক্লাস তোমরা এইচএস এর পরেই করবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো ফান্ডামেন্টাল রাইটস এর ক্লাসটা? বেসিক্যালি এটা ইন্ট্রোডাকশনারি ক্লাস বলতে পারো ফান্ডামেন্টাল রাইটস এর। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ফান্ডামেন্টাল রাইটস এর নেক্সট ভিডিওগুলো খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। সো ততদিন স্টে টিউন।
আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।